ওকে, জুডুলের চিকিৎসা কি হবে? জুডুলের চিকিৎসা অবশ্যই আছে। জুডুল হচ্ছে একটা সাইকিয়াট্রিক বা সিফিলিটিক টেন্ডেন্সির পেশেন্ট। জুডুলের চিকিৎসা করতে গেলে সবথেকে ভালো যেটা ওষুধ, বেলিস ফেরেনিস 200, এই ওষুধটি দিনে দুবার করে 2 থেকে 3 ফোঁটা করে খাওয়াতে হবে। কন্টিনিউ 1 সপ্তাহ ব্যবহার করবেন। এবং বেলিস ফেরেনিস ওষুধটি ওই যে জায়গাটা জুডুল হয়েছে তার মাদার টিংচার ওষুধটি কন্টিনিউয়াস সেই জায়গাটায় ঘষে লাগাতে হবে। লাগালে জরুল বা তিল অথবা জরুল এই ধরনের জিনিসটা চলে যাবে। যদি সেখানে রেড প্রকৃতির হয়ে থাকে, লাল হয়ে রয়েছে বা মনে হয় যেন রক্ত জমাট বেঁধে রয়েছে, সেরকম যদি জরুল হয়, সেখানে আর্নিকা 6 পাওয়ারের 3 ফোঁটা করে দিনে 3 বার করে বয়স্কদের ডোজ অনুযায়ী আপনারা খাওয়াতে পারেন। শিশুদের ক্ষেত্রে আবার ডোজ একটু ডাক্তার দেখিয়ে খাওয়ানো ভালো, সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে জুডুলের সমস্যা চলে যাবে। আর গর্ভবতীর জন্য কোন কোন মেডিসিন, কোনো মেডিসিন দিচ্ছি না, শুধু চুলকানির জন্য গ্রাফাইটিস অয়েনমেন্ট দিয়েছি। অ্যাকচুয়ালি গর্ভাবস্থায় যেসব মহিলারা বিশেষ করে কোনো হোমিওপ্যাথিক অয়েনমেন্ট বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা উচিত নয়, যেটা আমার মনে হয়। এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা মোটেও উচিত নয়। ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু সমস্যা হতে পারে নানা রকম। তার জন্য কিছু স্পেসিফিক মাদার টিংচার ওষুধ আছে, সেগুলো ব্যবহার করলে বরঞ্চ আরও ভালো। যেমন কিছু মাদার টিংচারের নাম আমি আপনাদের বলে রাখি, যেগুলো হচ্ছে গর্ভাবস্থায় ব্যবহার করা যায়। তার মধ্যে হচ্ছে অ্যালোভেরা মাদার টিংচার, গাইনোকার্ডিয়া মাদার টিংচার, এবং ক্যালেন্ডুলা মাদার টিংচার। এই 3টে মাদার টিংচার সম পরিমাণে মিশ্রিত করে সেটা যদি একটু আপনার গ্লিসারিনের সাথে অ্যাড করে যৌনাঙ্গে লাগানো যায়, তাহলে লিউকোরিয়ার সমস্যা খুব তাড়াতাড়ি মুক্তি হয়। দিনে 2 বার করে এটা ব্যবহার করতে হবে। আঙুল একটু পরিষ্কার করে নিয়ে সেই আঙুলে যদি এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটা লাগাতে পারলে লিউকোরিয়ার সমস্যা কিন্তু চলে যায়। তার সাথে সাথে প্রেগনেন্সি, বাচ্চার বিশেষ কোনো ক্ষতি হয় না। পরিমাণে থাকবে আপনার 3টে মেডিসিনের যে ওষুধ যতটুকু নিচ্ছেন, গ্লিসারিন তার 2 ভাগ বেশি থাকবে, ঠিক আছে? যদি 3টে মেডিসিনের কম্পোজিশন আপনি 15 ml নেন, তাহলে 15 দোকানে 30 ml গ্লিসারিন হতে হবে, ঠিক আছে? অর্থাৎ 1:2, 1 হচ্ছে মেডিসিন আর 2% হচ্ছে গ্লিসারিন। এইভাবে তৈরি করে সেই যৌনাঙ্গে লাগালে যে ধরনের তাদের লিউকোরিয়ার সমস্যা থাকুক না কেন, যত পুরনো থাকুক না কেন, সেটা কিন্তু দ্রুত মুক্তি হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? একজন লিখেছেন রাজু অধিকারী, তিনি লিখেছেন স্যার ডালেই এটা আপনার ভাষাটা ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে? কি ডালেই পেয়ে নাকি যন্ত্রণা হয়, কি করলে ঠিক হবে? প্রথমটা কি লিখেছেন, ডালেই না ডালাই? এটা আরেকবার লিখুন, বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন। আজকে নেটওয়ার্ক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। নেটওয়ার্ক সমস্যা সাধারণত আমরা জানি 5G নেটওয়ার্ক খুব হাই স্পিড চলে, কিন্তু দুর্ভাগ্য 5G নয়, এখন 4G নেটওয়ার্কে আপনাদের সাথে লাইভ করছি বর্তমানে। এটা লজ্জাজনক বিষয়। তো আমি একটু কন্টিনিউ করি, যে প্রেগন্যান্সি নিয়ে আমি বলছিলাম, সেখান থেকে আমি কন্টিনিউ করতে শুরু করছি। সম্ভবত ডান পায়ের যন্ত্রণা বোঝাতে চেয়েছে আপনারা। যদি আপনাদের কিছু কিছু ডালি,
এটা আপনারা কোন ভাষায় বলছেন? আমার তো এই ভাষাটাই জানা নেই, ঠিক আছে? দুঃখিত, ক্ষমা প্রার্থী, ঠিক আছে? আমি আপনার ভাষাটাই বুঝতে পারছি না। হয়তো অনেক সময় বাংলাদেশি কিছু ভাষা থাকে, সেই ভাষাগুলো আমরা কখনো শুনিনি, সেইগুলো আপনারা বলেন, আমাকে উদ্ধার করতে অনেক সময় লেগে যায়, এইগুলো শুনিনি। যাই হোক, অন্য দেশের ভাষা তো যেহেতু বাংলা, সেই হিসেবে হয়তো অনেকটা জানা, কিন্তু কিছু কিছু বাংলা আছে যেটা অনেক কঠিন, সেটা কিন্তু আপনারা দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা অতটা বলতে পারবো না। আচ্ছা, স্ট্রোকের রুগী গায়ে বল নেই, রুচি নেই, হাঁটতে গেলে ডানে বামে পিছনে পড়ে যায়, কিছু দিতে পারি, এটাই হয়তো লিখেছেন। হ্যাঁ, অবশ্যই। স্ট্রোকের রোগী যারা সবসময় টলে যায়, ঠিকঠাক তাদের ব্যালেন্স রাখতে পারে না, তাদের জন্য প্রথম মেডিসিন সেটা হচ্ছে আর্নিকা 6 পাওয়ার বা 3 পাওয়ারের ব্যবহার করবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউয়াস 10 দিনের জন্য দেবেন। ওর সাথে হোমিওপ্যাথিক মাদার টিংচার একটা নাম বলছি, এই ওষুধটার নাম হচ্ছে জিঙ্কো গোবাইলোবা। জিঙ্কো গোবাইলোবা, এই জিঙ্কো গোবাইলোবা যে ওষুধটি আছে, এই ওষুধটি যদি আপনি ব্যবহার করেন 10 ফোঁটা করে দিনে 2 বার অথবা 15 ফোঁটা করে দিনে 2 বার পেশেন্টের পরিস্থিতি অনুযায়ী, তাহলে তাদের ব্রেনে কোনো জায়গায় যদি অক্সিজেন সরবরাহ না হয়, তাদের ব্রেনে যদি সঠিকভাবে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না চলে, তাহলে এই জিঙ্কো গোবাইলোবা মেডিসিনটি সেই রোগীর ক্ষেত্রে ভালো কাজ করে এবং তারা সহজে তাড়াতাড়ি স্ট্রং বা বল চলে আসে। ওর সাথে আরও এক মাদার টিংচার, সেটা হচ্ছে আরও একটা ভালো মাদার টিংচার, সেটা হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার বা জিংসেন মাদার টিংচার। এইগুলো কিন্তু পেশেন্টের কিন্তু তাড়াতাড়ি স্ট্রং করতে সাহায্য করে। স্যার, আমার মনে হয় উনি টাইপিং মিস্টেক করেছে, পিয়া যন্ত্রণা। আচ্ছা, এই আব্দুল আহাদ, ওনার ভাষাটা একটু বোঝুন তো, উনি কি বলতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। পিয়া মানে সেটাই বুঝতে পারছি না, পিয়া বা পায়ে কোনটা, এটা হবে কি? পায়ে যন্ত্রণা, সম্ভবত আমার মনে হচ্ছে পায়ে যন্ত্রণার কথা বলেছে। যদি হয় তাহলে আপনি হ্যাঁ লিখুন, তাহলে আমি উত্তর দিচ্ছি। তো আজকে যেটা আলোচনা হচ্ছিল, স্যার কিডনি পাথর বা গলব্লাডার বিষয়ে নিয়ে কিছু বলেন। বর্তমানে এটার ব্যাপক হারে দেখা যাচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন বলেন যেগুলো অনেক ভালো কাজ করে। হ্যাঁ, পায়ে যন্ত্রণা, দেখেছেন, পায়ে যন্ত্রণাই লিখেছিল। তো যাই হোক, উনি হয়তো ডান পায়ে এরকম কিছু লিখতে চেয়েছিলেন। তো যাই হোক, ব্যাপারটা আমি ওটা বলছি আপনাকে। একজন লিখেছেন যে পিত্ত পাথরি বা কিডনি পাথরের ওপরে আপনি কিছু বলেন, যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আজকে একটা গল ব্লাডারের পেশেন্ট আমরা পেয়েছি। পেশেন্টের আমি ছবি তুলতে পারিনি, আমার মনেও ছিল না, আপনাদের দেখাতাম। গল ব্লাডারে যে স্টোন, এই স্টোনটি হোমিওপ্যাথিক ওষুধে গলে না, এটা অনেকেরই ধারণা। তো সেই পেশেন্ট তিনি যখন এসেছিলেন, তার গল ব্লাডারে স্টোন ছিলেন মাল্টিপল, অসংখ্য স্টোন ছিলেন, অসংখ্য, অনেক বেশি পাথর ছিল। সেই অসংখ্য পাথর অতি সহজে আমরা মাত্র 2.5 মাসে 0.6 মিলিমিটারে নিয়ে এসছি। প্রথম ওনার রিপোর্ট ছিল 1.60, অর্থাৎ 16 মিলিমিটার। একটা পাথর বড় ছিল, তার সাইজ হচ্ছে 16 মিলিমিটার। এখন সেই পাথরের সাইজ এসছে শুধু 60 সেন্টিমিটার, 0.60 মিলিমিটার, 60 মিলিমিটার, অর্থাৎ আপনি ওটাকে 16 জায়গায় 6 ধরতে পারেন। তাহলে আগে ছিল 16, এখন এসছে 6, মাত্র 2.5 মাসে। তো হোমিওপ্যাথিতে পাথর গলেই, আজকে তার প্রুফ আমি আপনাদের দেখাতাম, আমার মনে নেই, আমি ছবি করতে পারিনি। আর আমরা তো এইগুলো অহরহ দেখি, আমাদের মধ্যে ছবি করে আপনাদের দেখানোর মতো যে সেই মন মানসিকতা থাকে না। অনেক সময় দেখা যায় যে যাদের একটা হয়, একটা সারে আর একদম ইউটিউবে ভিডিও করে মাথা খারাপ করে দেয়। আমাদের সেইটুকু সময়ও নেই, তার কারণ আমরা প্রচুর পেশেন্ট দেখি,
আমাদের সময়টা খুবই কম থাকে, যার জন্য আমরা এই ভিডিওগুলো ঠিকঠাক করতে পারি না। অনেক সময় সময়ের অভাবে অনেক সময় ভিডিও দিতে পারি না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, সেক্ষেত্রে হয় না। তো আজকে নইলে আগামী দিনে গল ব্লাডার নিয়ে আমি বলবো কিভাবে আমি সাকসেস পাই, আর কোন কোন জিনিসের উপরে গুরুত্ব দিলে গল ব্লাডার হোক আর কিডনি হোক তার পাথরটা গলে যাওয়া সম্ভব। ওকে, একদিন আলোচনা করো। পায়ে যন্ত্রণা তো এইভাবে হয় না, পায়ের কোন জায়গায় যন্ত্রণা হয় সেটার উপরে ডিপেন্ড করে, বা কী ধরনের সমস্যা আছে সেইগুলো নিয়ে বলা যেতে পারে। ধরুন পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, তার জন্য ওষুধ আলাদা হয়। পায়ের পাতায় ব্যথা হচ্ছে, তার জন্য ওষুধ মানে আলাদা হয়। অনেক সময় দেখা যাচ্ছে পায়ের যে পিছনের যে মাংসপেশি সেখানে কামড়ানোর মতো ব্যথা হয়, অনেক সময় খিচে ধরা ব্যথা হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে হাড়ের মধ্যে ব্যথা থাকে, অনেক সময় হাঁটু জোড়ে ব্যথা হয়। আপনি কোন ধরনের বলছেন সেটা একটু ক্লিয়ার করতে হবে, তাহলে ওষুধটা বলা যাবে। ঠিক আছে। আর একটা পেশেন্ট নখের ধার ধার ফেটে যাচ্ছে, মোটা সোটা, ডান কাঁধে তিল আছে, লো ব্যাক পেন আছে, কি ওষুধ আসতে পারে? একটা পেশেন্টে তার নখের যে ধার আছে সেগুলোকে ক্র্যাক হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, মোটা সোটা। তাহলে প্রথম পেশেন্টের সিমটম কি? মোটা সোটা। তা পেশেন্ট সিমটম যদি মোটা সোটা যদি হয়, প্রথম হচ্ছে সাইকিয়াট্রিক আসবে, তিনি সাইকিয়াট্রিক। তারপর আসছে ডান কাঁধে তিল আছে, অবশ্যই তিল মানে সাইকিয়াট্রিক। তারপরে হচ্ছে লো ব্যাক পেন আছে, কোমরে ব্যথা আছে। ঠিক আছে, তাহলে কোমরে ব্যথা অর্থাৎ বাতের সমস্যা আছে, সেটাও সাইকিয়াট্রিক। অর্থাৎ আপনার সাইকিয়াট্রিক মেডিসিনের মধ্যে এখানে ক্যালকেরিয়া কার্ভ আসতে পারে, পালসেটিলা আসতে পারে, মেডোরিনাম আসতে পারে, থুজা আসতে পারে। সেটাকে আপনাকে একটু ক্লিয়ার করে নিয়ে তারপরে তার ট্রিটমেন্ট করুন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, লিউকোডার্মা ট্রিটমেন্ট প্লিজ। লিউকোডার্মা হচ্ছে সেতির চিকিৎসা একটু খুবই কঠিন চিকিৎসা সেতির ক্ষেত্রে। তার কারণ অনেক সময় সেতির ট্রিটমেন্ট করতে গিয়ে প্রথমে যখন আমরা চিকিৎসা করতাম তখন সেই চিকিৎসায় ম্যাক্সিমাম সেতি কিন্তু চিকিৎসা করতে গিয়ে বেড়ে যায়। তো সেক্ষেত্রে সেই চিকিৎসা করতে গেলে একসময় আমি মনে করেছিলাম, অলরেডি ঘুম পেয়ে গেছে আমার, সেই সেতির চিকিৎসা করতে গিয়ে আমার মনে হয়েছিল যে সেতির চিকিৎসা আর করবো না। আগামী ভবিষ্যতে সেতির চিকিৎসা করা মানে মান সম্মান হয়তো চলে যাবে, সুতরাং আমি এটা করবো না। তারপরে ধীরে ধীরে দেখলাম সেতির পেশেন্ট পড়ছে, তারা বহু জায়গা থেকে ফেলিওর হয়ে চলে আসছে। সুতরাং সেটার উপরে আমি রিসার্চ করার পরে মাত্র 3টে ওষুধ, সবথেকে ভালো গুরুত্বপূর্ণ মেডিসিন, যে ঔষধের দ্বারায় সেতিটা আরোগ্য করা গিয়েছে বেশিরভাগ। তো আপনারা সিমটম অনুযায়ী দেখে নেবেন। এর মধ্যে সেতির সবথেকে টপ মেডিসিন হচ্ছে আর্সেনিক সালফ্লেভাম। এই ওষুধটি 6 পাওয়ার বা 30 পাওয়ার ওষুধটি, 0 পোটেন্সি হলেও ভালো, 0/1 0/2 এইভাবে পাওয়ারে একবার করে ডেলি কন্টিনিউ করলে সেতি যে ধরনের সেতি হোক না কেন ধীরে ধীরে রিকভার করতে করতে ঠিক হয়ে যাবে। দ্বিতীয় মেডিসিন হচ্ছে সিপিয়া। কোনো মহিলাদের যদি সেতি হয় আর তার মধ্যে মহিলাদের যে সিপিয়ার যে সিমটমগুলো আছে সেইগুলো যদি ক্যাচ করে, তিনি সিপিয়া তার কাজ করবে। আর 3 নম্বর মেডিসিন হচ্ছে বোরাক্স। শরীরে যে কোনো জায়গায় যদি সাদা কোনো জায়গায় স্পট পড়ে, কোনো সাদা স্পট, সে ছুলি হোক বা জিভের মধ্যে ঘা থেকে সাদা, অথবা বগলে বা শরীরে কোনো জায়গায় যদি এরকম স্পট পড়ে যায়, সেই স্পটটাকে ক্লিয়ার করার জন্য সবথেকে ভালো ওষুধ সেটা হচ্ছে বোরাক্স। এই ওষুধটি ঠিক ডোজ অনুসারে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু সেতি রোগটা আরোগ্য করবে, সেতি রোগটা সেরে যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে একজন বলছেন হাঁপানি নিয়ে একটু বলুন, নাক দিয়ে কাঁচা জল পড়ে, হিস্টেরিন দিয়ে বন্ধ হচ্ছে না। হাঁপানি নিয়ে একটু কিছু বলতে বলছে, আর নাক দিয়ে কাঁচা জল পড়ে, হিস্টামিন দিয়ে বন্ধ হয় না। যে সকল ব্যক্তি যাদের পার্সোনাল মানে ব্যক্তিগতভাবে যদি আপনারা না জানতে পারেন যে তার ফ্যামিলিতে টিবি আছে,
বা ফ্যামিলি একটা টিউবারকুলোসিস পরিবার থেকে বিলংস করছে, যদি এটা আপনি জানতে পারেন, তাহলে এই রোগের প্রথম যে ওষুধ যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাসিলিনাম। ব্যাসিলিনাম 1 এম্পাওয়ারের 1 ডোজ দিতে হবে। আর যদি আপনারা এইসব সিমটম না পান, আপনারা যদি মনে করেন সরাসরি অ্যালোপ্যাথি থিওরি অনুযায়ী চিকিৎসা করব, তাহলে হোমিওপ্যাথিতে সবথেকে ভালো ওষুধ সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জাম। আপনারা একটু খেয়াল রাখুন, ইনফ্লুয়েঞ্জাম। এই ইনফ্লুয়েঞ্জাম ওষুধটি 200 পাওয়ারের 2 ফোঁটা করে দিনে 2 বার পরপর 3 দিন নিতে হবে। নিলে বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করবে এবং সঙ্গে সঙ্গে হাঁচি, সর্দি, কাশি এগুলো বন্ধ হয়ে যায়। এটা এই ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে কিন্তু আমি সঠিক ধারণা আমি পাইনি, এটা আমি আপনাদের একটু জানাই। কোনো এক সময় কোনো পেশেন্টের চিকিৎসা এমার্জেন্সি হয়ে গেছিলো বলে আমি কোনো হসপিটালের দ্বারস্থ হয়েছিলাম, কোনো খুব অভিজ্ঞ বড় ডাক্তার তার দ্বারস্থ হয়েছিলাম। সেই সময় সেই পেশেন্ট তিনি তাদের যে অন্যান্য সমস্যা ছিল সেই সমস্যার উপরে ডিপেন্ড করে সেগুলো তাদের চিকিৎসা নিয়েছিল এবং 12 মাস সর্দি কাশি, বুকের মধ্যে লাংসের মধ্যে প্রচুর পরিমাণে কফ জমে আছে, তার জন্য প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতো। এই শ্বাসকষ্ট থেকে রোকার জন্য অ্যালোপ্যাথিক উনি বলেছিলেন যে একটা ইনজেকশন করতে হবে। ইনজেকশনটা কি? সেই ইনজেকশনের নাম ছিল ইনফ্লুয়েঞ্জা। তো সেই ইনজেকশন যখন দিয়েছিল তখন ভারতীয় টাকায় দাম ছিল 4,500 টাকা, যেটা ওই ডাক্তারবাবুরা নিয়েছিলেন। জানি না তার দাম কত, কিন্তু ভারতীয় টাকায় 4,500 টাকা কিন্তু নিয়েছিল, আজ থেকে ঠিক 3 বছর আগে। হয়তো বর্তমানে আরও বেড়েছে। তো সেই সময়ে তিনি যখন ইনফ্লুয়েঞ্জা ইনজেকশন দিয়েছে আর পেশেন্টটা দেখলাম খুব ভালো উপকার পেয়েছে, পেশেন্ট তাড়াতাড়ি ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। 3-4 দিনের মধ্যে পেশেন্ট তার সর্দি টর্দি যা ছিল সেইগুলো ক্লিয়ার হয়ে গেছে। যখন এরকম একটা পেশেন্টকে আমি যখন দেখলাম যে তাকে হোমিওপ্যাথিতে ঠিকঠাক রোখা যায়নি, কিন্তু একটা ইনফ্লুয়েঞ্জা ইনজেকশন দেওয়ার পরে তার কি করে বন্ধ হয়ে গেল, তখন সেই ধারণাটা আমার মাথার মধ্যে আসে। পরক্ষণেই আমি রাত জেগে এই ইনফ্লুয়েঞ্জা হোমিওপ্যাথিতে আছে কি না খোঁজ করতে শুরু করি। খোঁজ করতে করতে বিভিন্ন বই দেখা শুরু করি এবং অনেক নেটও দেখা শুরু করেছি। তখন দেখলাম যে হ্যাঁ, আমাদেরও হোমিওপ্যাথিক নসট ওষুধ ইনফ্লুয়েঞ্জা আছে। তো এই ইনফ্লুয়েঞ্জা ঔষধটি তখন আমি আবিষ্কার করলাম এবং আবিষ্কার করে আমার চেম্বারে রেখেছি। ম্যাক্সিমাম যত হাঁচি কাশি সর্দি পেশেন্ট যারা আসে, যারা হঠাৎ হাঁচি সর্দি কাশিতে ভুগছেন বা কন্টিনিউয়াস সেরেও সারে না, কন্টিনিউয়াস হতেই যাচ্ছে বা হতেই থাকছে, সেরকম পেশেন্টকে কিন্তু আমি এই ইনফ্লুয়েঞ্জা ওষুধটি 200 পাওয়ারের পরপর 3 দিনের জন্য 2 থেকে 3 ফোঁটা দিয়ে মিনিমাম 1 সপ্তাহের মধ্যে তার এই সর্দি হাঁচি কাশি এইগুলোকে বন্ধ করানো গেছে। তো এটা সেই অ্যালোপ্যাথিক ডাক্তারের থিওরি, যেটা আমি হোমিওপ্যাথিতে আমি তার প্রসেসটাকে জাস্ট চেঞ্জ করেছি। অ্যালোপ্যাথিক ইনজেকশন দেয়, ইনজেকশনের পরিবর্তে আমি হোমিওপ্যাথিক ইনফ্লুয়েঞ্জা ওষুধটি ব্যবহার করার পরে দেখলাম সেই পেশেন্ট 1 সপ্তাহের মধ্যে তার হাঁচি সর্দি কাশি বন্ধ হয়ে যায়। ওর সাথে আমি পেশেন্টকে বলেছিলাম হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে অ্যালিয়াম স্যাটাইভা। এই হোমিওপ্যাথিতে এই ওষুধটি অ্যালিয়াম স্যাটাইভা ওষুধটি, এটা হচ্ছে রসুন থেকে তৈরি, কাঁচা রসুন থেকে তৈরি। এই অ্যালিয়াম স্যাটাইভা ওষুধটি আমি পেশেন্টকে আবার প্রেসক্রিপশান করি। অর্থাৎ আপনারা ভালো করেই জানেন, শরীরে যদি কারোর অতি সহজে ঠান্ডা লাগে তাকে গরম খাওয়ানো ভালো, বা গরম খাওয়ালেই তার প্রবলেম চলে যায়। তো সেক্ষেত্রে আমি এই ইনফ্লুয়েঞ্জা ওষুধটি তাকে দেওয়ার মধ্যে আমি কিন্তু অ্যালিয়াম স্যাটাইভা ওষুধটি দিয়েছিলাম 15 ফোঁটা করে দিনে 2 বার। অনেক সময় অ্যালিয়াম স্যাটাইভা রসুন গন্ধ অনেকে খেতে পারে না, পছন্দ করে না, তার জন্য সেই পেশেন্টকে আমি বললাম, বা আমি ওই অ্যালিয়াম স্যাটাইভা 3x পাওয়ারের বানিয়ে দিলাম, যাতে একটু তার গ্যাস গন্ধ অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো 3x পাওয়ার দিয়েও যেমন রেজাল্ট হয়েছে, তেমনি মাদার টিংচার ওষুধটা দিয়েও রেজাল্ট পেয়েছে। মাত্র 15 দিন ওষুধ খাওয়ার পরে তার শরীর
অনেক হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে, এবং তার যে শরীরে যে দীর্ঘদিন ধরে জমে থাকা হাঁচি সর্দি কাশি সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে অ্যালোপ্যাথিক ডাক্তারের সিমটম অনুযায়ী আমি কিন্তু হোমিওপ্যাথিক অ্যাপ্লাই করেছি, তাতে রেজাল্ট খুব ভালো এসেছে। আপনারাও পারলে আপনারাও রেজাল্ট দেখুন, তারপরে সেই হিসেবে যদি রেজাল্ট পান অবশ্যই আমাকে জানাবেন। তবে আশা করা যায় ফেল হবে না, আমি ফেল হইনি। পায়ের মাংসটা যন্ত্রণা করে, পায়ের মাংসপেশিতে যদি যন্ত্রণা করে, 3টে ওষুধ, একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যদি পায়ের মাংসপেশিতে যন্ত্রণা হয়, এটা অনেক সময় এসোডাইটার প্রবলেম থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে এটাকে অনেক সময় এই রোগটা হচ্ছে গ্রোয়িং পেন বলা হয়, অর্থাৎ সন্তান যখন বেড়ে ওঠার সাথে সাথে শিরা মাংসপেশির ওপরে একটা প্রেশার সৃষ্টি হয়, সেইভাবে এই গ্রোয়িং পেনটা তৈরি হয়। তো এইভাবেও কিন্তু এই গ্রোয়িং পেনের জন্য ক্যালকেরিয়া ফস ব্যবহার করা হয় 30 পাওয়ারের, 2 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউয়াস ব্যবহার করলে তার এই গ্রোয়িং পেন চলে যাবে এবং যন্ত্রণা চলে যাবে। বড়দের ক্ষেত্রে বা শিশু বাচ্চাদের ক্ষেত্রেই হোক, যদি সিমটম যদি আপনাদের মেলে, পায়ের যন্ত্রণা, পা যদি টিপে দেওয়া হয় যন্ত্রণা জায়গা, খুব আরাম পাওয়া যায়, এবং গরম সেক দিলে আরাম পাওয়া যায়, এবং পেশেন্ট যদি একটু চলাফেরা করে খুব স্বস্তি পাওয়া যায়, সেখানে রাস্টাক্স দিতে হবে। রাস্টাক্স দিয়ে তার এই যন্ত্রণাকে কমানো যাবে। তারপরে হচ্ছে কি, যদি দেখা যায় তার যন্ত্রণা যদি একভাবে বসে থাকলেই, রেস্টে থাকলেই যন্ত্রণা কম, সেখানে যদি জোর করে চিপে ধরলেও যন্ত্রণা কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রানিয়া অ্যালবাম কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও আরও যন্ত্রণার ওষুধ আছে। যদি ইউরিক অ্যাসিডের কারণে পা হাত পা যন্ত্রণা বা কামড়ায়, সেক্ষেত্রে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার, এই ওষুধটি 20 ফোঁটা করে দিনে 3 বার কুসুম গরম জলের সাথে খেলে 1 সপ্তাহ পায়ের যন্ত্রণা কমে যাবে। তো এই 2-3টে ওষুধ বললাম, আপনার যেটা সিমটম মিলবে সেটা কিন্তু আপনি ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ডান দিকে সাইড ডিকা, থুজা টেনেম দিয়ে দেন, 1 মাস পরে আবার দিয়ে দেন। ওকে, প্রতিমা নস্কর, ডক্টরবাবু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনাদের তাহলে আর কোনো প্রশ্ন এই মুহূর্তে আর নেই তো? কারো কোনো প্রশ্ন বাদ গেল? হ্যাঁ, লিভারটা চেক করবো, অসুবিধা নেই। শিকুরপুর যাব, আমি শনিবার যাব, শনিবারে আসুন, ওখান থেকে দেখিয়ে নেবেন। অনেক দিন পেট ভুটভাট আর পাতলা পায়খানা, মল হলদে টাইপের, মলে জলীয় পরিমাণ বেশি, পেটে প্রচুর পরিমাণে গ্যাস, নাক খেলে পাতলা পায়খানা বেড়ে যায়। অবশ্যই হবে তো, এর আগে আমি ডোজ নিয়ে বলেছিলাম তো, নাক্স ভূমিকা 200 পাওয়ারের খেলে পায়খানা বেড়ে যায়, আর 30 পাওয়ারের খেলে পায়খানা কষে যায়। তো যখন পাতলা পায়খানা হবে, যদি তার সেই পেশেন্টের যদি নাক্সের সিমটম থাকে, তাহলে নাক্স 30 পাওয়ারে দিতে হবে, 200 পাওয়ারের নয়। আর পেটের মধ্যে বিশেষ করে যদি ভুটভাট করে এবং পাতলা পায়খানা হয়, পেটে প্রচুর পরিমাণে হলদে টাইপের মল জলীয় পদার্থ থাকে, পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, সেখানে সবথেকে ভালো ওষুধ সেটা হচ্ছে লাইকোপোডিয়াম পোডোফাইলাম, লাইকোপোডিয়াম এবং পোডোফাইলাম। সেখানে নাক্স কিন্তু বিশেষ সিমটম ভালো ক্যাচ করে না বা কভার করে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো উপকার হবে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন বাদ গিয়েছে? হ্যাঁ স্যার, কদিন আগে আপনি দাউদের এখন
ঠিক আছে, আমি দাঁত নিয়ে একদিন আলোচনা করব। আজকে টাইমটা তো অলরেডি কেটে গেছে। লাইভটা কেটে যাওয়ার জন্য আজকে কমপ্লিট যেটা প্রেগনেন্সির জন্য আমি বলছিলাম, হোমিওপ্যাথিতে যে প্রেগনেন্সির যে সেরা যে চিকিৎসা যেগুলো আমি করি, সেইগুলোর লাইভটা আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে লাইভটা আমি করতে পারিনি। মাঝখানে নেটওয়ার্ক সমস্যায় হওয়ায় বন্ধ হয়ে গেছে। অনেকে এসেছে, অনেকে আসেনি, এরকম অজ্ঞাত রয়েছে, যার জন্য টাইমটাও কেটে গেছে। আজকে আর লাইভ করছি না। সিপিআর যেটুকু লক্ষণ আমি বলেছি তারপর থেকে আপনাদের আবার ফের বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করব। মাত্র 4টে ঔষধ যেগুলোকে যে কোনো মায়ের গর্ভে বন্ধ্যাত্বর এই যন্ত্রণা থেকে মুক্তি করাতে পারেন। তার জন্যই একটা সেরা 4 মেডিসিন, সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদের মনে হচ্ছে আর কোনো, আচ্ছা স্যার, একজন প্রশ্ন করেছেন যে নখ কালো হয়ে নষ্ট হয়ে গেছে, ব্যথা হয়, কি ওষুধ লাগবে? নখ যদি কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেটা ব্যথা হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন সাইলেসিয়া 12x, এই ওষুধটি 6টা করে ট্যাবলেট দিনে 2বার কন্টিনিউয়াস করুন। আর ওর সাথে লিউকোরিয়ার যে আপনাদের বললাম, লিউকোরিয়ার যে মিক্সচারটা বললাম, যেমন ক্যালেন্ডুলা আছে, গাইনোকার্ডিয়া মাদার আছে, আর একটা হচ্ছে, আর একটা মাদারের নাম বলেছিলাম অ্যালোভেরা এখানে না দিলেও চলে, কিন্তু গাইনোকার্ডিয়া ক্যালেন্ডুলা এই ওষুধটি নখের গোড়ায় যদি লাগানো যায়, ওর সাথে অ্যাসিড নাইট্রিকাম হালকা করে যদি দিয়ে সেই নখের গোড়ায় যদি লাগানো যায়, তাহলে সেই কালো হওয়া নখটা আবার ফের নতুন করে গজানো শুরু করবে। আর ওর সাথে সাইলেসিয়া 12x ট্যাবলেট, 5টা করে ট্যাবলেট দিনে 2বার অথবা 3বার খেলে ওই নখ আবার গজাতে শুরু করবে। মিনিমাম 2 মাস কন্টিনিউ করবেন, দেখবেন নখ ঠিক হয়ে গেছে। লাইকোপোডিয়াম অথবা পোডোফাইলাম কত দিব? লাইকোপোডিয়াম আপনি 30 পাওয়ারের দিন 1 থেকে 2 ডোজ, অর্থাৎ দিনে 2বার করে দেবেন, পরপর 2 দিন দিয়ে বন্ধ করে দেবেন। পোডোফাইলাম 30 পাওয়ারে দিতে পারেন, অথবা মাদার টিংচার দিতে পারেন। 30 পাওয়ারে দিলে 4 ফোঁটা করে দিনে 3বার দিন, 1 সপ্তাহ ব্যবহার করেন। আর মাদার টিংচার যদি দেন 10 ফোঁটা করে দিনে 3বার ব্যবহার করেন, ঠিক হয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পর হাতের কবজি ব্যথা, কোনো শক্তি পাওয়া যায় না। রোগী হচ্ছে মহিলা, 27 বছর বয়স। সকালে যদি ঘুম থেকে ওঠার পরে হাতের কবজি যদি প্রচুর ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো ওষুধ, সেটা বলা সম্ভব নয়, তারপরের সিমটমটার যেতে হবে। যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাতের কবজি ব্যথা হয় এবং দেখা যাচ্ছে যে শক্তি পাওয়া যায় না, তারপরে যদি আস্তে আস্তে হাত যদি নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে তার এই ব্যথা যন্ত্রণা চলে গেছে, বা তার কষ্টটা অনেকটা কমে গেছে, হাত যদি অনেক সময় এরকম ব্যায়াম করার পরে কমে যায়, তাহলে এই রোগের মূল ওষুধ হচ্ছে রাস্টাক্স। এই রাস্টাক্স 200 পাওয়ারে দিনে 2বার করে মোট 3 দিন খেতে হবে। খেয়ে বন্ধ করে দেবেন। 1 সপ্তাহ পরে দেখুন কতটা সমস্যার সমাধান হয়েছে। যদি ঠিকঠাক মনে হয় তাহলে একটা রাস্টাক্স 1M ডোজ খেয়ে চিকিৎসা শেষ, আপনার চিকিৎসার প্রয়োজন নেই। আচ্ছা, প্রতিমা নস্কর তিনি লিখছেন যে নেক্সট লাইভ কবে? আচ্ছা, অনেকেই নতুন আজকে দেখছি, তাই একটু জানিয়ে রাখি। ভারতীয় টাইম 9:30টার সময় প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার পরপর 3 দিন ভারতীয় টাইম 9:30 থেকে লাইভ শুরু হয়। এই সময়ে একদম সাধারণ জনগণ এবং ডাক্তার বন্ধুরা, বা অনেক জুনিয়র ডাক্তারবাবু বা অনেক সিনিয়র ডাক্তার বন্ধু, আমরা এক পরিবার, সবাই আসেন। এই সময়ে আপনারাও যদি নতুন মানুষ যারা আছেন তারা যদি লাইভে অ্যাটেন্ড করেন, আপনাদেরও বাড়ি বসে অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে, যেগুলো একটা সাধারণভাবে মানুষের, সরি পারমিতা, আচ্ছা ঠিক আছে, আমার একটু দেখতে ভুল করে, আসলে ঘুম পেয়ে গেছে, 2 দিন ভালো করে ঘুমাইনি, তাই মাঝে মাঝে একটু ভুল দেখছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে বেটার নতুন মানুষ তারা যদি ইনভলভ হয়, তাহলে চিকিৎসা সংক্রান্ত অনেক কিছু জানতে পারবে, যেগুলো লাইভে অনেক ডাক্তারবাবু আছেন তারা বলেন না, হয়তো অনেক কিছু জানেন তারা বলেন না, শেয়ার করেন না। কিন্তু আপনাদের জন্য এইটুকু চেষ্টা করছি যাতে আপনারা শিখতে পারেন কিছু। যদি আপনাদের
শেখার ধৈর্যটুকু থাকে, আপনাদেরও কিছুটা এক্সপিরিয়েন্স বাড়বে, অন্তত আপনাদের কোনো ডাক্তারখানায় গিয়ে মানুষ ঠকাতে পারবে না, সেই জায়গাটাও তৈরি হবে। আচ্ছা, মুখে সাদা দাগ প্লিজ ট্রিটমেন্ট। মুখে সাদা দাগ যদি হয় ওটা চুলি হতে পারে, যদি চুলি হয় তাহলে নেট্টামিও 30 পাওয়ারের ওষুধ প্রতিদিন সকালবেলা 1 ডোজ করে দিন, মিনিমাম 15 দিন, আর সন্ধ্যেবেলা করে সিপিয়া দিন 30 পাওয়ারের, পরপর 15 দিন। সকালে নেট্টামিওর এবং সিপিয়া হচ্ছে সন্ধ্যের দিকে নিয়মিত 1 ডোজ করে নিয়মিত খাওয়ান। খাওয়ালে কিন্তু এই সাদা দাগটা চলে যাবে। ওর সাথে সিপিয়া মাদার টিংচার, সেই যে জায়গাটা আছে অল্প জলের সাথে মিশ্রিত করে ওই সাদা জায়গায় স্পট জায়গাটা লাগালে অনেকটা কমে যাবে। পারলে একটু বারবেরিস অ্যাকুফোলিয়া মাদার টিংচার ওর সাথে অ্যাড করে নিতে পারেন, রেজাল্ট আরও বেশি পাবেন। আচ্ছা, 1 আউন্স ডিস্টিল ওয়াটারে কতখানি বুঝিয়ে, আচ্ছা আপনি তো ডাক্তারবাবু, সেক্ষেত্রে তো আমার তো বলাই উচিত নয়, তো যাই হোক, তবু আপনি জানতে চেয়েছেন, সেক্ষেত্রে বলি 1 আউন্স ডিস্টিল ওয়াটারে কতখানি বুঝি না কত। আচ্ছা, বেটার 1 আউন্স যদি আপনি একটা 30 ml অর্থাৎ 30 ml এর যদি কোনো যদি 30 ml, এটা আমার কাছে 100 ml আছে, যদি 30 ml এর যদি শিশির হয় বা 100 ml যদি আপনি ধরেন, এরকম 100 ml ঔষধের মধ্যে মিনিমাম এতটুকু ডিস্টিল ওয়াটারে 5 ml আরএস দিতে হবে। আরএস দেওয়ার পরে 1 থেকে 2 ড্রপ মূল মেডিসিনটা থাকবে, থাকার পরে ওটাকে 10 বার ঝাঁকিয়ে দেবেন, ঝাঁকিয়ে দিলে মেডিসিন তৈরি। তারপরে 1 চিবি করে খাওয়ালে, দিনে 1 বার করে যদি খাওয়ান তাহলে এটা 1 ডোজ হলো, দিনে 3 বার করে খাওয়ালে দিনে 3 ডোজ হলো। এইভাবে আপনারা খাওয়াবেন, খাওয়ালে ঠিক হয়ে যাবে। ওকে, পলিপাস সম্পর্কে কিছু বলেন এবং চেম্বার কোথায়? পলিপাস মানে হচ্ছে পলিপ, অর্থাৎ নোজ পলিপ হয়, কারো ব্রেস্ট পলিপ হয়, কারো কিডনি পলিপ হয়, তো শরীরে নানা জায়গায় পলিপ হতে পারে। তো সবথেকে বেটার পলিপের জন্য সেরা ওষুধ, যদি লেফট সাইডে যদি নাকের মধ্যে পলিপ থাকে তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো ওষুধ থুজা। এই থুজা ওষুধটি ব্যবহার করলে নাকের পলিপ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যদি ডান দিকের নাকের পলিপ হয়, টিউক্রিয়াম ম্যারামভেরাম এই ওষুধটি সবথেকে ভালো কার্যকারী। এবং স্যাঙ্গোনিরিয়া ক্যান বা স্যাংক্যান বলা হয়, এই ওষুধটাও নাকের পলিপের জন্য কার্যকারী। আর একটা হচ্ছে ল্যামনা মাইনর, এই ওষুধটাও কিন্তু পলিপের জন্য খুব বেশি ভালো কার্যকারী। এছাড়া বায়োকেমিক ট্যাবলেট ক্যালকেরিয়া ফ্লোর, এই ওষুধটিও কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, আপনাদের ওষুধ ভালো কাজ হয়, ওকে, থ্যাংক ইউ। ডান পায়ে সাইটিকা বাত মল থেকে উপশম হয় কি দিতে পারি? ডান দিকে যদি সাইটিকা বাত হয় আর সেটা যদি মল থেকে তার স্বস্তি হয়, সোজাসুজি তাকে লাইকোপোডিয়াম দেবেন। অর্থাৎ তার গ্যাসের প্রবলেম, ডান সাইডে সাইটিকার সমস্যা আছে, লাইকোপোডিয়াম দিনে 2 বার করে পরপর 3 ডোজ দিন, 3 দিন খেতে দিন, দেখবেন যে তার এই সাইটিকার প্রবলেমটা ঠিক হয়ে গেছে বা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওকে, নেক্সট আর কোনো প্রশ্ন? তো আমি আবারও জানিয়ে রাখি, ভারতীয় টাইম ঠিক 9:30টার সময় প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার এই 3 দিনে লাইভে আসা হয়। এই লাইভে আপনারা নানা রকম প্রশ্ন রেডি করে রাখবেন, সেই প্রশ্নর উত্তর ঠিক দেওয়া হবে। আর প্রতিদিন একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। যেমন আজকের টপিক ছিল বন্ধ্যাত্ব, অর্থাৎ যেসব মায়েরা, যেসব স্বামী স্ত্রী তারা সন্তান কনসিভ করতে পারছেন না, তাদের জন্য আজকে আলোচনা ছিল। সেই আলোচনার মধ্যমণি হিসেবে সিপিয়া পর্যন্ত রাখা হয়েছে। আগামী দিনে আরও 3টে ক্লাস নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ আগামী ডেট মঙ্গলবার নয়, আজকে মঙ্গলবার, আগামী ডেট থাকবে বৃহস্পতিবার। এই টাইমে যারা যারা মনে করেছেন যে না আমাদেরও প্রয়োজন বা বাচ্চা ভীষণ দরকার, বা অনেকেরই আছে যাদের আপনার হয়তো বন্ধুবান্ধব বা পরিবার কারো প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা লাইভে থাকার চেষ্টা করবেন। এবং সেই লাইভের যদি মধ্যে আপনারা কিছু যদি বুঝতে পারেন, তার উপরে যদি ট্রিটমেন্ট নেন, আশা করা যায় আপনাদের এই সমস্যা সলভ হবে। তো সেইভাবে আপনারা ট্রিটমেন্টও দিতে পারবেন।
ঠিক আছে। আচ্ছা, হোমিওপ্যাথিক মাদার টিংচারের ভালো বই কিনতে চাই, কোন বই কিনলে ভালো হয় দয়া করে জানাবেন। আচ্ছা, বইয়ের ব্যাপারগুলো আমি আপনাদের একটু পরে জানাবো। কিছু কিছু বই আছে যেগুলো খুব ভালো মানে বই, এক্ষুনি এই মুহূর্তে মনে নেই ভালো বইয়ের নাম, আমি আপনাদের পরে আমি জানিয়ে দেব। ঠিক আছে, তার কারণ আমি বহু বই পড়েছি, কিন্তু বইয়ের এখন তো আর আমার বই পড়তে হয় না, ম্যাক্সিমাম বই আমার কাছে থাকেই নয়, চেম্বারে বই মানে বইয়ে সাজানো থাকতো, এখন টোটালি আর লাগে না। তো যার জন্যই আমি অনেক বইয়ের নাম, অনেক ডাক্তারবাবুর যে বইগুলোর নাম আছে সেইগুলো কিন্তু আমি ভুলে যাই। যদি সম্ভব হয় আপনাদের আবার একবার আলোচনা করে বলবো, বা কোনো সময় আপনারা কোনো ফটো পোস্টে বা যে কোনো জায়গায় আপনারা লিখে রাখবেন, যদি আমার মনে থাকে আপনাদেরকে আবার কিন্তু ওই বইগুলো বলে দেব, যে বইগুলো আপনাদের ক্ষেত্রে বা ঘরোয়া প্রসেসে যেগুলো খুব কার্যকারী হতে পারে সেইগুলো বলে দেব। তো ঠিক আছে, আজকে লাইভ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ধীরে ধীরে চিকিৎসা জগতের একটা কাণ্ডারি হয়ে উঠুন, ভালোভাবে মানুষের সেবা দিন। অন্ততপক্ষে আরজিকরের মতো এরকম ঘটনা না হোক, যেখানে এক প্রতিবাদ করতে গিয়ে আজকে মানুষ, একটা জল জীবন্ত মানে মহিলা, তার মৃত্যু পর্যন্ত ঘটে গেল সেই প্রতিবাদ করতে গিয়ে। তো আপনারা সেই রকম শিখবেন না, শেখার মতো শিখুন, যাতে আপনাদেরই অনেক ভালো হয় এবং আপনারা রোগীদের সঠিক পরিষেবা দিতে পারেন, সেইগুলোকে আপনারা কেয়ার করবেন। আচ্ছা, যে ম্যাডাম আপনি এতক্ষণ পরে এলেন, লাস্ট প্রশ্ন করলেন, ঠিক আছে, আপনার জন্য লাস্ট প্রশ্ন নিলাম। 27 বছর বয়স, ফিমেল, 80 কেজি ওয়েট কমানোর কি মেডিসিন আছে? আচ্ছা, আমি আপনাদের একটু ওয়েট কমানোর মেডিসিন একটু বলে দিই, ঠিক আছে। আপনারা মিক্সচারটা লিখে রাখুন, যে মিক্সচারটা আপনারা যে কোনো ওষুধ যে সিমটম মিলবে সেটা আপনারা খাওয়াবেন, কিন্তু এই মিক্সচারটা আপনাদের খুব ভালো কাজ করবে ওয়েট কমানোর জন্য। প্রথম ওষুধ হচ্ছে আমলকি মাদার টিংচার। আমলকি মাদার টিংচার, এই ওষুধটি 1 ভাগ নেবেন, অর্থাৎ 30% বা 30 ml নেবেন। ফিউকাস ভেস মাদার টিংচার, এই ওষুধটি 30 ml নেবেন। ফাইটোলাক্কা বেরি মাদার টিংচার, এই ওষুধটিও 30 ml নেবেন। নিয়ে একটা 100 ml কাঁচের শিশিরের মধ্যে, এরকম 100 ml কাঁচের শিশিরের মধ্যে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে সেটাকে এরকম 10 বার ঝাঁকি দেবেন। ঝাঁকি দিলে আপনার রেডি ওজন কমানো মেডিসিন। এই ওষুধটি প্রথম শুরুতে 15 ফোঁটা করে একটু কুসুম গরম জলের সাথে দিনে 2 বার অথবা 3 বার খাওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে খেতে হবে। অথবা ধীরে ধীরে আপনি ওর ডোজটাকে আর একটু বাড়াবেন, যেমন 15 থেকে 20 ফোঁটা জায়গায় 25 ফোঁটা, 30 ফোঁটা, লাস্ট আপনারা 50 থেকে 60 ফোঁটায় নিয়ে যাবেন। আর যত আপনি ফোঁটা বাড়াবেন ততটা পরিমাণে তার ইকুয়াল হিসেবে জলের পরিমাণটাও বাড়াবেন। যদি আপনি 60 ফোঁটা ব্যবহার করেন, মিনিমাম আপনাকে 200 ml জল নিতে হবে, এবং সেটা কুসুম গরম জল। দুপুরে রাত্রে অথবা সকালে দুপুরে, এই দুটো টাইম যদি আপনি এই ওষুধটা ব্যবহার করেন, তাহলে আপনার ফ্যাটি লিভার কমতে বাধ্য। যেমন আজকে আপনাদের একটা রেজাল্ট দেই, শুনে আপনারা খুব খুশি হবেন। জাস্ট এই কম্পোজিশনের মাধ্যমে তাকে ওষুধ দেওয়া হয়েছে, অন্য কোনো ওষুধ দেওয়া হয়নি। তার ফিডব্যাক নেওয়ার জন্য এক পেশেন্ট, তার 84 কেজি ওজন ছিল, 84। সেই 84 কেজি ওজন মাত্র 30 ml ওষুধ খাওয়ার পরে পেশেন্টকে ফিডব্যাক নেওয়ার জন্য আসতে বলি, এবং জাস্ট টাইম আমি যে সময় তার ওজন মেপেছিলাম, যেগুলো খেয়ে তিনি ওজন করেছিলেন সেইগুলো খেয়েই আবার সেই টাইমে এসে ওজন করতে বলেছিলাম। তিনি ওজন করেছেন। ওজন করার পরে দেখা গেল মাত্র 15 দিনে 3 কেজি কমে গেছে।
15 দিনে যদি 3 কেজি কমে, এর থেকে আর বড় খুশির খবর কিন্তু নেই। তো আমি তাকে আবার নতুন করে মেডিসিন দিয়েছি, সেম মেডিসিন প্রেসক্রিপশন করা হয়েছে, এই পেটেন্ট ওষুধ, যার কোনো সাইড এফেক্ট নেই। এই পেটেন্ট ওষুধটাই কন্টিনিউ করুক, আশা করা যায় তার ওজন নির্দিষ্ট একটা জায়গায় আসবে। ওর সাথে সাথে আমি কিছু নিয়ম নিতে বলেছিলাম ওজন কমানোর জন্য, যেমন তাদেরকে টাইমের মধ্যে খেতে বলেছিলাম, সময়ের মধ্যে খাওয়া। যদি সময়ের মধ্যে যারা না খায়, ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়ে দিচ্ছেন, বা দেখা যাচ্ছে 1 ঘন্টা মানে ঘুম থেকে ওঠার পরেই আপনি চা খেয়ে নিচ্ছেন, চা খেয়ে নেওয়ার পরে মিনিমাম 3-4 ঘন্টা কেটে যাচ্ছে, আপনার খিদে হচ্ছে না বলে আপনি খাচ্ছেন না। তারপরে যখন আপনি খেতে যাচ্ছেন, ধীরে 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 আপনার অ্যাসিডিক পরিমাণ বেড়ে গিয়ে গলা বুক জ্বালা অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু সব থেকে বেটার আপনাদের মিনিমাম 1 ঘন্টার মধ্যে খাওয়া। এই খাওয়ার জায়গাটাকে আপনাদের ঠিক রাখতেই হবে, তাহলে কিন্তু আপনাদের ফ্যাটি লিভার বলুন আর ওজন কমানো বলুন, এগুলো কিন্তু সব কন্ট্রোলের মধ্যে থাকবে। এটাকে চেষ্টা করবেন, দুপুরবেলার খাওয়ার টাইমটাও পারফেক্ট রাখার চেষ্টা করেন। আর বিশেষ করে রাত্রে, এটা আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন, রাত্রের খাবারে আপনারা 3টে জিনিসই খাবেন না, বর্জন করবেন। কি কি? ডিম, মাছ, মাংস, এই 3টে জিনিস কখনোই রাত্রে খাবেন না। আপনার যত লোভ আছে আপনি দুপুরবেলা খান, কোনো অসুবিধা নেই, কিন্তু রাতের বেলা খাবেন না। রাতের বেলা যখনই খাবেন আপনার শরীরে নানা রকম সমস্যা হতেই পারে বা হবেই। তো সেই জায়গা থেকে আপনারা একটু সচেতন থাকুন। আর একটা চেষ্টা করবেন সবসময় মিনিমাম আপনাদের 9টা থেকে 9:30টার মধ্যে রাত্রের ডিনারটা কমপ্লিট করার। এটা কিন্তু কমপ্লিট করতেই হবে আপনাদের সুস্থ থাকার জন্য। বর্তমানে আপনারা জানেন যে ভারতবর্ষে প্রায় 50-50 ডায়াবেটিসের জায়গা মানে আক্রমণ করছে। এরপরে আগামী দিন যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়া বা যেভাবে মানুষ মোবাইল দেখে সময় কাটাচ্ছে, তাতে করে আমার মনে হয় না যে তারা ডায়াবেটিসকে আর দূরে সরাতে পারবে। খুব নিকটে প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস থাকবে, এরকম জায়গা আসছে। তো সেক্ষেত্রে যারা সচেতন হবে তারা হয়তো সেই জায়গা থেকে বেঁচে আসবে, আর যারা সচেতন হবে না তারা কিন্তু বেঁচে যাবে না, তারা কিন্তু এই ডায়াবেটিসের শিকার হবে। ওর সাথে আরও অন্যান্য ডিজিজের উপরে সমস্যা তৈরি হবে। তো 9টা থেকে 9:30টার মধ্যে খাবেন। খাওয়ার পরে মিনিমাম আবার আধা ঘন্টা আপনারা একটু পায়চারি করবেন। কোনোভাবে আপনারা বসে থাকবেন না, খাওয়ার পরে পায়চারি করবেন। পায়চারি করার পরেই তারপরে আপনি 1 গ্লাস জল খেয়ে রেস্ট নিন বা ঘুমিয়ে পড়ুন। তাহলে আপনি পারফেক্টভাবে আপনার শরীরটাকে ফিট রাখতে পারবেন। ঠিক আছে? অভ্যর্থ মাদার টিংচার, ডক্টর AK চালকদার, হ্যাঁ বইটা ভালো, খারাপ না, আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি ব্যবহার করতে পারেন, বইটা ভালো বই। ওকে, মিক্সচারটা আবার বলছি, আমলকি মাদার টিংচার, ফিউকাস ভেস মাদার টিংচার, ফাইটোলাক্কা বেরি মাদার টিংচার, এই 3টে মাদার টিংচার সম পরিমাণে মিশিয়ে প্রথম 15 ফোঁটা করে দিনে 3 বার শুরু করুন আধা কাপ জলের সাথে, তারপরে 15 থেকে 20 ফোঁটা, তারপরে 20 থেকে 25 ফোঁটা। এইভাবে 1 সপ্তাহ 10 দিন অন্তর অন্তর পেশেন্টের ডোজ কিন্তু বাড়াতে থাকতে হবে, এবং সেই ডোজটা যেন 50 থেকে 60 ফোঁটায় যায়। কিন্তু ডাইরেক্ট সরাসরি যদি আপনি ওই 50-60 ফোঁটা দিয়ে ফেলেন, তো প্রথম শুরুতেই পেশেন্ট একবার খাবে, হয় তার মাথা ঘুরে যাবে, আর নইলে তার খেয়ে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হবে। তার জন্য ধীরে ধীরে আগে আপনার এই অস্বস্তিগুলোকে কাটাতে হবে, তাহলে আপনি অনেক সুস্থ থাকবেন। ঠিক আছে? ওকে, তাহলে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আজকের আমার লাইভটা শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে বৃহস্পতিবার। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমি আবারও আপনাদের বলি, সেই মহিলা যিনি একজন ডাক্তার, তার যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত, লজ্জিত। এরকম ঘটনা পুনরাবৃত্তি না হোক তার জন্য আমরা আমাদের চ্যানেল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এবং আপনারাও সেই প্রতিবাদ শিখরে গর্জিত হন, এবং তারপরে আপনারা কমেন্ট দিন, যেন কারো না কারো মাধ্যমে একটা কমেন্টেও যেন আপনাদের সেই শান্তিটা আসে যে উপযুক্ত তাদেরকে শাস্তি হোক, এবং সেই শাস্তিতে তাদের ফাঁসি সাজা হোক। এটা আমি আমার আন্তরিক, আমার মনের থেকে কিন্তু এত কষ্ট নিয়ে কিন্তু বলছি। এটা প্রত্যেকটা
মানুষেরই এই জায়গাটা আসতে পারে। যদি আপনাদের এরকম কোনো মনোবৃত্তি থাকে, আপনারাও কিন্তু এই চ্যানেলে ওই প্রতিবাদটুকু করতে পারেন যেটা ঘরে বসে করা যায়। ওকে, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার লাইভ শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকুন। নমস্কার।